ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি মাদ্রাসার এসএলএসটির যে প্রিভিয়াস ইয়ারে যে এক্সামটা হয়েছিল 11-12 এর লেভেলে তারই 30টা কোয়েশ্চেন করাবো। 3টে পার্টে এটা শেষ করব। আজকে ফার্স্ট পার্ট। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যালকিনস ইন অর্ডার অফ ইনক্রিজিং রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অ্যাডিশন অফ হাইড্রোহ্যালোজেন অ্যাসিড। হাইড্রোহ্যালোজেন অ্যাসিড ইউজ করা হচ্ছে এবং বলছে যে increasing reactivity towards addition reaction। ঠিক আছে, দেখো 1 2 3 এখানে যে তোমার অ্যালকিন গুলো দেওয়া আছে ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এটা হচ্ছে 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর এখানে যেটা আছে CH2 তো এই তিনটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়ন এটা কিন্তু এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে তিনেরটা। তাহলে এখানে আমরা রিঅ্যাক্টিভিটির অর্ডারটা পেয়ে যাব 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3, 1 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 3। দেখো, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট। Solid ammonium chloride is heated in vacuum. It decomposes to ammonia gas and HCl gas. ঠিক আছে, এবং এখানে বলছে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করছে। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড হিট করা হচ্ছে, ঠিক আছে, ভ্যাকুয়ামে, এবং এখানে ডিকম্পোজ হচ্ছে। তো এখানে দেখো অ্যামোনিয়া অ্যান্ড HCl এই যে গ্যাসিয়াস ফর্মে আছে, ইকুইমলিকুলার, এটা কি, এটা অ্যামোনিয়া প্লাস HCl এই যে মিক্সচারটা, অ্যামোনিয়া প্লাস HCl এই যে মিক্সচারটা এটা হচ্ছে ইকুইমলিকুলার হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, এরা কি আছে, ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এরা সব অ্যামোনিয়াম ক্লোরাইডে কনভার্ট হচ্ছে অলওয়েজ। তো এখানে কম্পোনেন্ট হবে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। ফেজ এখানে দুটো, একটা সলিড ফেজ একটা গ্যাসিয়াস ফেজ, বাট কম্পোনেন্ট এখানে হবে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। The void space in a face-centered cubic lattice is 74%, 50%, 32%, 26%। দেখো, এগুলো তো এমনি ক্যালকুলেশন করে আমরা বার করতে পারি। ভয়েড স্পেস মানে অ্যাকচুয়ালি আমরা যেটা ক্যালকুলেশন করি প্যাকিং এফিসিয়েন্সি। ঠিক আছে, আমরা যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং এফিসিয়েন্সি। ঠিক আছে, সেটা পার্সেন্টেজে যখন আমরা ক্যালকুলেশন করি তারপর 100 থেকে এই যে প্যাকিং এফিসিয়েন্সি এটা মাইনাস করলে আমরা পেয়ে যাই কি, ভয়েড স্পেস। ভয়েড স্পেসটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো তাহলে এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে ভয়েড স্পেস কতটা, দেখো, সিম্পল কিউবিক ল্যাটিস, সিম্পল কিউবিক ল্যাটিস এতে কতটা থাকে, এর প্যাকিং এফিসিয়েন্সি কত, এগুলো এমন ভাবে প্র্যাকটিস করবো যাতে মুখস্থ হয়ে যায়, কোনো ক্যালকুলেশন ডেরিভেশন করে আমাদের কিছু না যাতে এখানে বার করতে হয়। ঠিক আছে, তো দেখো এই যে সিম্পল কিউবিক ল্যাটিসের প্যাকিং এফিসিয়েন্সি 52.4%, 52.4%। ঠিক আছে, তাহলে ভয়েড স্পেস কত হবে, দেখো ভয়েড স্পেস 100 মাইনাস 52.4, তাহলে হয়ে যাচ্ছে 47.6%, 47.6%। তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসের আমরা পেলাম 47.6। এবার আসছে বিসিসি, আমি সবগুলো দেখিয়ে দিই। বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস এর ক্ষেত্রে কি হবে, বিসিসি, বিসিসির ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি 68%। ওকে, তাহলে ভয়েড স্পেস, ভয়েড স্পেস ইকুয়াল টু 100 minus 68 equal to 32, 32। ঠিক আছে, 32%। ঠিক আছে, আমাদের বলেছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, তাহলে ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে 74%। ফেস সেন্টার কিউবিক ল্যাটিস এর ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত, প্যাকিং এফিসিয়েন্সি মানে কত,
কতটা স্থান দখল করে থাকে এলিমেন্ট গুলো সেই জায়গাটা, ঠিক আছে। প্যাকিং এফিসিয়েন্সি 68%, তাহলে ভয়েড স্পেস মানে ফাঁকা স্থান হয়ে যাচ্ছে 100 মাইনাস 68 মানে হয়ে যাচ্ছে 32%। এই সরি 68, দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটু মনে হয় ভুল করে ফেললাম। না ঠিক আছে, এফসিসিটা হচ্ছে 74% হবে, ঠিক আছে 74%, তাহলে এখানে 26% হবে, 26%। দেখো অপশন ডি, ঠিক আছে। বিসিসি, তোমার সিম্পল কিউবিক ল্যাটিস, এফসিসি সবগুলোই এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর আ রিয়াকশন ইজ কে অ্যান্ড দ্য রিয়াকশন কোএফিসিয়েন্ট ইজ কিউ. For a particular reaction mixture, the ratio K by Q is 0.33. ঠিক আছে, this indicates that, দেখো কিউটা হচ্ছে কি, এখানে কে বাই কিউ এর রেশিও দেওয়া আছে, এখানে কিউটা কি, এটা হচ্ছে রিয়াকশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, রিয়াকশন কোএফিসিয়েন্ট, এবং এখানে কত দেওয়া আছে 0.33, রেট কনস্ট্যান্ট ডিভাইড বাই কিউ ইকুয়াল টু দেওয়া আছে 0.33, তার মানে দেখো এটা লেস দ্যান 1, তার মানে কে লেস দ্যান কিউ, কে লেস দ্যান কিউ, ওকে। তাহলে এখানে কি হবে, দ্য ইকুইলিব্রিয়াম রেশিও অফ রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট কনসেন্ট্রেশন উইল বি 0.33. The reaction mixture will equilibrate to form more product species. Product বেশি ফর্ম করবে বলছে, বাট এখানে সেটা হবে না, কারণ দেখো এই যে কোএফিসিয়েন্টটা এটা হচ্ছে রেট কনস্ট্যান্টের চেয়ে বেশি, তো সেই কারণে কি হবে, রিয়াকশন মুভ করবে ইন ব্যাকওয়ার্ড ডিরেকশনে টু অ্যাসিভ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ফরওয়ার্ড রিয়াকশন যখন হবে তখন কি হবে, তখন প্রোডাক্ট স্পিসিস ফর্ম করবে, বাট যখন আমার এখানে দেখো বলেই দিয়েছে রিয়াকশন কোসেন্ট যখন বেশি হয়ে যাবে তখন তার মানে কি হবে, তখন রিয়াক্ট্যান্টকে বেশি ফর্ম হতে হবে, তো সেই জন্য এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে দ্য রিয়াকশন মুভস ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন টু অ্যাচিভ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আমি একটু ফাস্ট করাচ্ছি, যদি কারোর বুঝতে একটু অসুবিধা হয় কোনোটা, তাহলে আমাকে সে এসএমএস করতে পারো, আমার নম্বর হচ্ছে 7001930015, যে এই প্রবলেমটা বুঝতে পারলাম না, ঠিক আছে। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এগুলো মোটামুটি জানো সবাই, একদম ডিটেলসে বলছি না। চলো, মিনামাটার ডিসিজ ইজ ডিউ টু দ্য টক্সিসিটি অফ, দেখো যেটা হয় আমরা জানি যে মার্কারির জন্য হয়, তো অনেকে অপশন এ অ্যান্সার দিয়ে দেবে, বাট যেটা হয় দেখো, যা তোমার জন্য মিনামাটা অঞ্চলে তোমার যে সমস্ত কি বলবো ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে সেখান থেকে ওয়েস্টেজ হিসেবে মার্কারি বেরিয়ে আসে, ঠিক আছে, ওয়েস্টেজ হিসেবে, এবং এরা কি করে জলাশয়ে মেশে, ঠিক আছে, জলাশয়ে মেশে এবং ব্যাকটেরিয়ার মিথস্ক্রিয়ার সাহায্যে মিথাইলের সাথে মার্কারি, এই যে যৌগটা এটা ফর্ম করে মিথাইল মার্কারি যৌগ, এইটা কি হয়, এটা হাইলি টক্সিক হয়, হাইলি টক্সিক, এবং মিনামাটা ডিসিজটা এটার জন্যই হয়, এই স্পিসিসটার জন্যই হয়, এটা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করে যখন মাছের শরীরে যায়, মাছ থেকে মানুষের শরীরে, ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, হুইচ মেটাল কার্বোনাইলস ডাজ নট ফলো দ্য 18 ইলেকট্রন রুল, 18 ইলেকট্রন রুল কোনটা ফলো করে না, তো চলো 18 ইলেকট্রন রুল কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখে নিতে পারো। এটার ক্ষেত্রে প্রথমে ক্যালকুলেশন করি, আয়রনের ভ্যালেন্স ইলেকট্রন 8 এবং কার্বনাইল গ্রুপ 2 ইলেকট্রন ডোনার, তাহলে প্লাস 2 ইন্টু 5 মানে এখানে পেয়ে যাচ্ছি 18, ঠিক আছে। ক্রোমিয়াম, ক্রোমিয়াম 6 ইলেকট্রন ডোনার, এখানে সবগুলোই কিন্তু জিরো অক্সিডেশন স্টেটে আছে, খেয়াল রাখবে। তো ক্রোমিয়াম আমরা জানি D2 প্লাস, ঠিক আছে, ক্রোমিয়াম কি হয় 6 ইলেকট্রন ডোনার, 2 প্লাস 4 ইলেকট্রন ডোনার হয়, তাহলে এটা ক্রোমিয়াম 0 আছে, এটা হচ্ছে 6 প্লাস 6 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 18, MnCO এর হোল 5 মাইনাস, দেখো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ 7 ইলেকট্রন ডোনার মানে 7 প্লাস 5টা সিওর জন্য 10 প্লাস 1 ইলেকট্রন মানে এখানে হয়ে যাচ্ছে 18 ইলেকট্রন, ঠিক আছে, 18 ইলেকট্রন।
তারপর এখানে আছে ইরিডিনিয়াম, ঠিক আছে, সিও, কার্বনাইল গ্রুপ আছে, ক্লোরিন আছে, PPH3, ঠিক আছে, এই সবগুলো এখানে আছে, ঠিক আছে। তাহলে ইরিডিয়ামের, তোমার ইরিডিয়াম কোন গ্রুপে আছে? ইরিডিয়াম আছে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, ঠিক আছে, কোবাল্টের গ্রুপে। তাহলে ইরিডিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 9, প্লাস কার্বনাইলের জন্য 2, ক্লোরিনের জন্য 2, PPH3 2 করে হলে 4, টোটাল আমরা 4 পাচ্ছি। তাহলে দেখো যোগ করলে 17 ইলেকট্রন। তাহলে 18 ইলেকট্রন রুল ফলো করছে না, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, আর এস নো স্পেসিফিকেশন। দেখো কাউন্ট, এখানে কি করতে হবে আমাদের? অ্যাকর্ডিং টু সিআইপি রুল আমাদের প্রথমে প্রায়োরিটি বেসিসে নাম্বারিং করতে হবে। তো এটা হবে 1, এটা হয়ে যাবে 2, এটা 3, এটা 4। তাহলে 1 2 3 4, ঠিক আছে। ভেরি গুড রুল এখানে আমরা অ্যাপ্লাই করে থাকি, ভেরি গুড রুল। তো সেই অনুযায়ী এইচ, এখানে মানে 4 নম্বর গ্রুপ কি আছে? 4 নম্বর গ্রুপ হরাইজন্টালে আছে, ঠিক আছে, 4 নম্বর গ্রুপ হরাইজন্টালে আছে, সেই কারণে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অ্যারোটা কি আমি অন্যদিকে দিলাম? দেখো এখানে 1 2 3 তে যাবো, অ্যারোটা এইরকম হবে, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে এমনিতে কনফিগারেশন কি হওয়া উচিত? নর্মাল কেসে আর হওয়া উচিত, বাট হাইড্রোজেন মানে 4 নম্বর গ্রুপটা কি আছে? হরাইজন্টাল পজিশনে আছে, সেই কারণে এটা কি হবে? আর হবে না, এটা হয়ে যাবে এস। তাহলে 2 নম্বর কার্বনটা 2s। এবারে তোমার 3 নম্বর কার্বনের চারিদিকে যে তোমার গ্রুপগুলো আছে ওদের নাম্বারিং করছি, 1 2 3। দেখো এখানে আসছি 1 2 3, 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো 3, এখানে কি হবে? এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে হয়েছিল বলে এস হলো, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, মানে এটা হয়ে যাবে 3r। 3r, কারণ হাইড্রোজেন কি আছে? হরাইজন্টাল পজিশনে আছে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হওয়া উচিত? এস হওয়া উচিত, বাট এস হবে না, 3r হবে, কারণ 4 নম্বর গ্রুপটা হরাইজন্টাল পজিশনে আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2s 3r, 2s 3r। চলো নেক্সট, 1,3-cyclobutadiene, for which one can write two equivalent contributing structures is classified as। দেখো এখানে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার 1,3-cyclobutadiene এর আছে। তো এদের নেচারটা কি হবে? এদের নেচার কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। দেখো এরা হচ্ছে কিন্তু কনজুগেটেড আছে, কনজুগেটেড, ঠিক আছে, এবং 4n পাই ইলেকট্রন সিস্টেম। তার মানে ডেফিনেটলি অ্যারোমেটিক নয়, কারণ 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেম হতে হয় অ্যারোমেটিক হওয়ার জন্য। এটা হচ্ছে অ্যারোমেটিক হওয়ার জন্য হয়, ঠিক আছে। আর এটা কি? এটা এই রুলটা ফলো করছে না, সেই কারণে এটা হয়ে যাবে 4n পাই ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে। এবং এরা কি? কনজুগেটেড প্ল্যানার, কনজুগেটেড প্ল্যানার, কনজুগেটেড প্ল্যানার, সেই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যান্টি অ্যারোমেটিক। চলো নেক্সট, effective nuclear charge experienced by the valence electron of F minus ion। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি? মানে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং নিউক্লিয়াস বাইরের যে ইলেকট্রন, ঠিক আছে, তাদেরকে আকর্ষণ করে রাখে তার চার্জ দিয়ে। তো এখানে আমাদের যেটা ক্যালকুলেশন করতে বলেছে, ভ্যালেন্স ইলেকট্রন কতটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করবে, ঠিক আছে। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে যতগুলো ইলেকট্রন থাকে সবাই কিছু না কিছু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করে, বাট সব তোমার ম্যাগনিটিউড গুলো ডিফারেন্ট। এখানে আমাদের সেটাই ক্যালকুলেশন করতে হবে, যেটা কিনা ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, যেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তো এটা ক্যালকুলেশন করার রুল আছে, আমি এখানে রুলসটা বলছি। দেখো এখানে টেবিলে দেওয়া আছে। শিল্ডিং কন্ট্রিবিউশন মানে ইলেকট্রন কিভাবে শিল্ড করে, কতটা শিল্ড করে, সেই শিল্ডিং
টা বাদ দিয়ে টোটাল যে চার্জ, নিউক্লিয়ার চার্জ, সেটা থেকে সেই শিল্ডিংটা বাদ দিয়ে আমরা কি পাবো? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? তো এখানে দেখো দেওয়া আছে, ওপরে স্পেস আছে, হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে যে 1s গ্রুপ, মানে আমরা এইভাবে প্রথমে গ্রুপিং করে নিই, ঠিক আছে? 1s, ns, np, nd, nf। তো সেম গ্রুপে, হায়ার গ্রুপে যে তোমার ইলেকট্রন থাকে তাদের কোনো এফেক্ট থাকে না শিল্ডিং এ, শিল্ডিং কন্ট্রিবিউশন থাকে না। সেম গ্রুপে যে ইলেকট্রন গুলো আছে তাদের শিল্ডিং কন্ট্রিবিউশন থাকে। সেম গ্রুপে হলে 1s এর ক্ষেত্রে 0.30, n-2 গ্রুপ আর n-1 গ্রুপের জন্য হয় না, ঠিক আছে? এবার দেখো nsnp, nsnp এখানে কি আছে? সেম গ্রুপ 0.35, n-1 গ্রুপ 0.85 and n-2 হলে 1। ndnf এখানে সেম গ্রুপে হলে 0.35, n-1 and n-2 এর জন্য 1 1। ওকে, এই হয়। এবার আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ভ্যালেন্স ইলেকট্রন অফ F মাইনাস, F মাইনাস মানে এমনিতে 1s2 2s2 2p 2s2 2p 5 হওয়ার কথা, বাট এখানে F মাইনাস বলা আছে মানে 6 হয়ে যাবে, ঠিক আছে? এবার এটাকে আমরা গ্রুপ যদি করি 1s2 2s 2p ns np কে গ্রুপ করে দিলাম, মানে 2 নম্বর শেলকে 8 8, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেশন কিভাবে করব দেখো। 2s 2p 2 নম্বর সেলের sp, টোটাল এখানে 8টা ইলেকট্রন আছে। তাহলে এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমরা যদি একটা ধরে নিই, বাকি পড়ে থাকবে 7টা। তাহলে 7টা ইলেকট্রনের জন্য কত আমরা শিল্ডিং কন্ট্রিবিউশন পাবো? ns np এর জন্য কত পাবো দেখো, সেম গ্রুপে 0.35, সেম গ্রুপে 0.35, ঠিক আছে? ভালো করে শোনো। তাহলে 7 ইন্টু 0.35 পেয়ে গেলাম, প্লাস এখানে কি আছে দেখো 1s, 1s2 মানে দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন মানে এটা কি আছে? n-1 গ্রুপ, n-1 গ্রুপ মানে 0.85। তাহলে 0.85 ইন্টু 2, খুবই ইজি, 0.85 ইন্টু 2। শুধু ওই ভ্যালুগুলো কিন্তু একটু মনে রাখতেই হবে। আচ্ছা, এবারে এখানে আমরা গুণ করলে পেয়ে যাচ্ছি 7 3 21 মানে 2.45 প্লাস 1.70, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা কত আসছে? 5 11 4.15। দেখো এটা কি? এটা হচ্ছে আমার শিল্ডিং, শিল্ডিং কন্ট্রিবিউশন, টোটাল সব ইলেকট্রন গুলোর শিল্ডিং কন্ট্রিবিউশন, মানে এরা কতটা নিউক্লিয়ার চার্জকে শিল্ড করছে সেই অ্যামাউন্ট হচ্ছে এটা। বাট ফ্লোরিনের প্রোটন সংখ্যা কত? 9, প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 9 মানে প্রোটন সংখ্যা 9। তাহলে 9 মাইনাস কি করব? 4.15। তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 4.85, 4.85, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট 10এরটা দেখো। দ্য কম্পোজিশন অফ বোরোসিলিকেট গ্লাস কি হবে? অপশন সি হবে, ঠিক আছে? সিলিকা, B2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই সব কিছু থাকে বোরোসিলিকেট গ্লাসে। চলো নেক্সট, প্রেডিক্ট দ্য অর্ডার অফ রিয়াকশন ফ্রম দ্য গিভেন গ্রাফ। অর্ডার অফ রিয়াকশন এখানে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? দেখো এখানে যে গ্রাফ দেখতে পাচ্ছি এইটা হবে ফার্স্ট অর্ডার, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হবে ফার্স্ট অর্ডার আর এটা হবে জিরো অর্ডার। কার সাথে কার গ্রাফ আছে? টি হাফ মানে হাফ লাইফ রিয়াকশনে ভার্সাস তোমার ভার্সাস R0, ঠিক আছে? ডেফিনেটলি এটা হচ্ছে তোমার রিয়াক্ট্যান্ট কেই বোঝাচ্ছে, ঠিক আছে? তো চলো এখানে এবার তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, অপশন বি হয়ে যাচ্ছে। ওকে, চলো এবারে আমি বলছি। দেখো একটা জিনিস, জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি হবে? K0T, ঠিক আছে? dx dt ইকুয়াল টু K0,
ঠিক আছে, dx dt ইকুয়াল টু k0। তার মানে কি x ইকুয়াল টু k0 t, তাই তো, যেটা আমি প্রথমেই লিখেছি। ঠিক আছে, এইটা আমরা পাই জিরো অর্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, জিরো অর্ডারের ক্ষেত্রে আমরা পাই। এবার দেখো, যখন t হাফ, তখন x কত হবে? x এর ভ্যালু তখন হয়ে যাবে, ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি c থাকে at t হাফ, x ইকুয়াল টু c বাই 2 হয়ে যাচ্ছে। x ইকুয়াল টু c বাই 2, তাহলে t এর জায়গায় যদি t হাফ বসাই, t হাফ ইকুয়াল টু c বাই 2, তাই তো। দেখো, t হাফ ইকুয়াল টু c বাই 2, এবার k0, এই হচ্ছে পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা t হাফ কি প্রপোর্শনাল টু c, মানে c এর সাথে কি হয়, এটা সমানুপাতিক। হাফ লাইফ অফ জিরো অর্ডার রিয়াকশন ইজ প্রপোর্শনাল উইথ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। তাহলে দেখো আমরা এই প্লটটা পাবো। ঠিক আছে, এই প্লটটা পাবো। এবারে আসছি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। দেখো, ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমরা জানি k ইকুয়াল টু দেখো, k ইকুয়াল টু 3.303 বাই 2 t log a বাই a মাইনাস x, এটা আমরা জানি। এবার যখন t ইকুয়াল টু t হাফ, তখন x ইকুয়াল টু a বাই 2 বসিয়ে কি পাবো? দেখো, তাহলে t হাফ ইকুয়াল টু 2.303 বাই k log a বাই a মাইনাস x এর জায়গায় a বাই 2 বসলে কি হবে? এটা log 2, তাই তো, log 2 পেয়ে যাচ্ছি। এবার এই পুরো ভ্যালুটা আমরা পেয়ে যাব 0.693 বাই k। তাহলে দেখো, কনসেন্ট্রেশনের ওপর t হাফ ডিপেন্ডই করছে না ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। তার মানে আমরা এই গ্রাফটা পেয়ে যাব, প্যারালাল যাচ্ছে। ঠিক আছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে প্যারালাল যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এগুলো কিন্তু খুব, মানে কি বলবো, কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই আসে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখে দিই, টি হাফ ফর nth অর্ডার রিয়াকশন কি হবে, এইটা তোমরা মনে রাখতে পারো, তাহলে ইজিলি করতে পারবে। দেখো, টি হাফ ফর nth অর্ডার রিয়াকশন, টি হাফ ফর nth অর্ডার রিয়াকশন, t half for nth order reaction কি হবে? t half proportional to 1 by a to the power n minus 1। ঠিক আছে, চলো নেক্সট। Which one is major product from the given reaction? ওকে, দেখো, বলছে কোনটা মেজর প্রোডাক্ট, কোনটা মেজর প্রোডাক্ট কি হবে? 1 মিথাইল ন্যাপথালিন, 1 মিথাইল ন্যাপথালিন, দেখো ভালো করে, 1 মিথাইল ন্যাপথালিন কি হবে? কোনটা মেজর প্রোডাক্ট? মেজর বলেছে কিন্তু, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এখানে মেজর বলেছে, মেজর। মেজর হলে কি হয়? দেখো, এই হচ্ছে আমাদের ন্যাপথালিন। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল, 1 পজিশনে আছে। তো এখানে ব্রোমিন অ্যাড করলে এখানে মেজর প্রোডাক্ট তৈরি হবে 4th পজিশনে। ঠিক আছে, 1 মিথাইল 4 ব্রোমো ন্যাপথালিন। ঠিক আছে, দেখো এখানে কি হবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে ডেফিনিটলি। এবার মিথাইল গ্রুপ কি করে? ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করবে এই যে 2 নম্বর পজিশন আর 4 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশনে কিছুটা কি করবে? এখানে স্টেরিক রিপালশন কিছুটা ফিল করতে পারে, সেই কারণে মেজর প্রোডাক্ট হয়ে যাবে অপশন এ, অপশন এ। ঠিক আছে, মিথাইল গ্রুপ অর্থ এবং প্যারাডাইরেক্টিং, বাট এখানে 4 নম্বরে কি করছে? ব্রোমিন এখানে ইনকর্পোরেট হবে। এবং আরেকটা জিনিস যেটা, আলফা পজিশন সাবস্টিটিউশন, ন্যাপথালিনের ক্ষেত্রে সাবস্টিটিউশন সবসময় 1 4 5 8।
ঠিক আছে, আলফা পজিশনে প্রেফার পাই, আলফা পজিশন। ঠিক আছে, চলো, খুবই ইজি কোয়েশ্চেন ছিল এটা। নেক্সট, 99% of a first order reaction was completed in 32 minutes. When will 99.9% of the reaction be completed? দেখো কি হবে, 99% কমপ্লিট হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলেই দিয়েছে, টি দেওয়া আছে 32 মিনিট। ঠিক আছে, টি দেওয়া আছে 32 মিনিট, তাহলে ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমাদের রেট কনস্ট্যান্ট ক্যালকুলেশন করে নিতে হবে, এবং সেকেন্ড কেসে ওই টাইমটাকে, এই রেট কনস্ট্যান্টটাকে বসিয়ে আমরা হচ্ছে টাইমটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো, ফার্স্ট কেপ ইকুয়াল টু 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু t.303 বাই 32 লগ 100 বাই, এখানে হবে, দেখো এখানে কি বলছে 99%, তো 99% কমপ্লিট হয়েছে, 99%। ঠিক আছে, 99% কমপ্লিট হয়েছে, তার মানে ইনিশিয়াল যেটা ছিল 100 আর এটা হয়ে যাচ্ছে 99। তাহলে আমরা নেক্সট এখানে বসাবো 2.303 বাই 32 লগ 100, এটা 1 হবে। 100 কে আমরা 10 স্কোয়ার লিখতে পারি, তাহলে অ্যাকর্ডিং টু লগ রুল এটা কি হবে 2.303 বাই 32 লগের এই যে দুইটা কি হবে আগে চলে আসবে, ইন্টু 2 গুণ হবে, এবং লগ 10 বেস 10 মানে 1 হয়, মানে এখানে এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো আমরা এটা পাচ্ছি 2.303 বাই 16। এবারে নেক্সট আমরা বসাবো 99.9%। 99.9% রিয়াকশন কমপ্লিট হতে কত সময় লাগবে দেখো, তাহলে টি ইকুয়াল টু বসিয়ে দিচ্ছি 2.303, তারপর কে এর ভ্যালু বসাচ্ছি রেট কনস্ট্যান্টের, কি হবে 2.303 ইন্টু 16, তারপর লগ, দেখো ইনিশিয়ালি কত ছিল 100 থেকে 99.9 মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট এখানে পেলাম, এটা কেটে যাবে, তাহলে এখানে 16 লগ, দেখো 100 বাই, এটা হয়ে যাচ্ছে 0.1, 0.1 মানে এটা হয়ে যাচ্ছে 16 লগ 1000, তাই তো 1000, তাহলে এটা হয়ে যাবে 16 লগ 10 কিউব, 10 কিউব, এই তিনটা আগে চলে আসবে পাওয়ারটা, আর লগ 10 বেস 10 1 হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 3 মানে 48। ঠিক আছে, চলো তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো কি বলছে, which one of the following pairs of solution can be expected to be isotonic? Isotonic মানে অসমোটিক প্রেসার পাই ইকুয়াল টু, আমরা কি জানি পাই ইকুয়াল টু আই সি আর টি। ঠিক আছে, এই অসমোটিক প্রেসার আইসোটোনিক মানে অসমোটিক প্রেসার এই দুটো সলিউশনের সেম হবে। ঠিক আছে, অসমোটিক প্রেসার এই দুটো সলিউশনের সেম হবে। ঠিক আছে, যেখানে আইটা কি, আইটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর, সিটা কনসেন্ট্রেশন দেখতেই পাচ্ছ, আর টিটা দুজনের ক্ষেত্রেই, দুটো সলিউশনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তাহলে এখানে আমাদের আইসির ভ্যালুটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হবে, আইসির ভ্যালুটা। ঠিক আছে, কারণ এরা কি করবে বিভিন্ন রকম ভাবে ডিসোসিয়েট করছে। এবার আমাদের আইসোটোনিক সলিউশন জানতে চেয়েছে, কোন পেয়ারটা আইসোটোনিক হবে, কোন পেয়ারটা, দেখো প্রথমেই আমরা এলিমিনেট করব, এটা হবে না কারণ ইউরিয়া ডিসোসিয়েট করবে না, অথচ কনসেন্ট্রেশন সেম দেওয়া আছে, বাট এটার আই ভ্যালু বেশি, তাহলে এটা হবে না, এটাও হবে না, এটা ডিসোসিয়েট করবে, এটাও হবে না, এটাও হবে না, তাহলে এটাই হবে ডেফিনিটলি। তাও একবার ক্যালকুলেশন আমরা করে নেব। CaNO3 এর হোল টু এখানে কটা বেরোচ্ছে, তিনটে আয়ন, তাহলে 3 ইন্টু 0.1 মানে 0.3 সিটি পাচ্ছি। ঠিক আছে, পাই ভ্যালু 0.3 সিটি পাচ্ছি। এখানেও তিনটে আয়ন বেরোচ্ছে, তার মানে এখানেও
0.3 সিটি। ঠিক আছে, তার মানে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো নেক্সট। দ্য ফাংশন অফ জিপসাম ইন সিমেন্ট ইজ অ্যাজ এ ক্যাটালিস্ট না টু মেক ফার্স্ট সেটিং অফ সেলিমেন্ট। না, ফার্স্ট সেটিং করে না, সেটিং ডেফিনেটলি করে, বাট সেটা অন্যভাবে। সিমেন্টটাকে সেটিং করে বাই হার্ডেনিং স্লোলি, যাতে ফ্র্যাকচার বা ওই কাজটার কোয়ালিটি কোনোভাবে খারাপ না হয়ে যায়। অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি, এটা কিন্তু হার্ডেনিং করে সিমেন্টের, এটাও পার্সিয়ালি ট্রু, বাট জিপসাম অ্যাকচুয়ালি যেই কাজটা করে এটা হচ্ছে সেটিং এর টাইমটাকে স্লো ডাউন করে দেয়। ঠিক আছে, সেটিং এর টাইমটাকে স্লো ডাউন করে দেয়, তো সেই কারণে এটা হয়ে যাবে টু স্লো ডাউন দ্য টাইম অফ সেটিং অফ সিমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। The resistance of 0.1 in solution of formic acid is 200 ohm. Resistance দেওয়া আছে 200 ohm and the cell constant মানে L by A দেওয়া আছে 2 সেন্টিমিটার ইনভার্স। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন করতে হবে। রেজিস্ট্যান্স দেওয়া আছে, আচ্ছা রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 200 ওহম। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন করতে হবে। দেখো, তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন করতে হবে, আমি প্রথমেই এর ফর্মুলাটা লিখছি। ইকুইভ্যালেন্ট যে কন্ডাক্টিভিটি, এটা ইকুয়াল টু স্পেসিফিক রেজিস্ট্যান্স, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করি, ইন্টু 100 বাই নর্মালিটি। এটা ঠিক আছে, নর্মালিটি কত দেওয়া আছে? 0.1 নর্মাল। তো এখানে আমাদের যেটা করতে হবে, কে ইন্টু 100, ঠিক আছে, সরি কে ইন্টু 1000, মানে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্টের ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে আমরা যেটা জানি, স্পেসিফিক স্পেসিফিক কন্ডাক্টিভিটি, স্পেসিফিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে, কেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি। স্পেসিফিক কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স ইন্টু সেল কনস্ট্যান্ট, কন্ডাক্ট্যান্স ইন্টু সেল কনস্ট্যান্ট। এবার দেখো, স্পেসিফিক কন্ডাক্টিভিটি কে লিখছি ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স মানে কি 1 বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্রেশনের রেসিপ্রোকাল হবে, ইন্টু সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে সেল কনস্ট্যান্ট আমাদের এখানে কত দেওয়া আছে? 2। সেল কনস্ট্যান্ট আমাদের দেওয়া আছে 2। ঠিক আছে, তাহলে চলো নেক্সট। তাহলে কে ইকুয়াল টু আসছি 2, রেজিস্ট্যান্স পেয়েছি কত? 2/200। ঠিক আছে, 2/200, তাহলে এটা পেলাম স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এটা আসছে 0.01, তাই তো? ঠিক আছে, 0.01। তাহলে এবার এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স তাহলে হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স 0.01 ইন্টু 1000 বাই 0.1। ওকে, দেখো তাহলে আমরা এখানে ভ্যালুটা কত পাচ্ছি, কার সাথে ম্যাচ করছে? এখানে 0.1, 0.1, তাহলে এখানে আসছি 10। ঠিক আছে, 10, তাহলে এখানে আসছে 100। ঠিক আছে, 100 আছে অপশনে? হ্যাঁ আছে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। ক্যালকুলেট দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ ডয়টেরিয়াম। ঠিক আছে, অ্যাটমিক মাস। আচ্ছা, দেখো এখানে কি বলছে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। পার নিউক্লিয়ন মানে নিউক্লিয়াসে টোটাল যে নিউট্রন অ্যান্ড প্রোটন আছে তার নাম্বারটা দিয়ে ভাগ করতে হবে বাইন্ডিং এনার্জিকে। ঠিক আছে, তার নাম্বারটা দিয়ে এখানে ভাগ করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা টোটাল বাইন্ডিং এনার্জি প্রথমে ক্যালকুলেশন করি। এটা হচ্ছে ডয়টেরিয়াম, এর কি আছে? 1 প্রোটন প্লাস 1 নিউট্রন, মানে নিউক্লিয়ন হয়ে গেল দুটো। একটা প্রোটনের মাস আমরা কি জানি? 1.007825 mu। ওকে,
ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটনের মাস, একটা প্রোটনের মাস। এবার একটা নিউট্রনের মাস হচ্ছে 1.008665 এমই। ঠিক আছে, তাহলে দেখো টোটাল মাস আমরা কত পাবো, টোটাল এই দুটো যোগ করব, দেখো টোটাল এই দুটো যোগ করে যে ভ্যালুটা আমাদের আসবে 2.01649 এমই। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। ওকে, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে দেওয়া আছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস এটা। তাহলে ডিফারেন্স আছে কিছুটা, যে ডিফারেন্স যেটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, মাস ডিফেক্ট। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি মাস ডিফেক্ট। দেখো তাহলে এটা আমরা মাইনাস করব, এটা থেকে 2.01649 মাইনাস 2.0141। ওকে, তাহলে দেখো এখানে কত পাচ্ছি, এটা তোমার মাইনাস করলে এখানে আমরা পাচ্ছি 0.02। ঠিক আছে, 2 আর এখানে 3 নয়। ওকে, এমই। ঠিক আছে, এবার এই যে মাস ডিফেক্ট, এটাই কি হবে, এই যে মাস ডিফেক্ট যেটা বলছি এটা, আচ্ছা এটা তো পেলাম। এবার বাইন্ডিং এনার্জি, ইকুইভ্যালেন্ট বাইন্ডিং এনার্জি কত হবে, দেখো 1 mu ইকুয়াল টু আমরা যেটা জানি 931.5 মিলি ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে 0.0239 mu ইকুয়াল টু, জাস্ট মাল্টিপ্লাই করব। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে এর ভ্যালুটা আসবে 2.226 মিলি ইলেকট্রন ভোল্ট। ওকে, চলো এটা তাহলে কি, এটা হচ্ছে টোটালটা, টোটালটা। এবার পার নিউক্লিয়ন ক্যালকুলেশন করার জন্য পার নিউক্লিয়ন আমাদের ভাগ করতে হবে। 2.226 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাচ্ছি 1 পয়েন্ট, এখানে কত আছে অ্যান্সার 1.12, 1.12 হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দ্য ডিক্রিজিং ট্রেন্ড অফ ইন্টেন্সিটি অফ দ্য আইআর ব্যান্ড ডিউ টু দ্য সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইন দ্য ফলোইং। আচ্ছা, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যে বার মানে ইনক্রিজ করবে এরকম অর্ডারে সাজাতে হবে। আচ্ছা দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেটালের একটা পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ, আর এখানে 0। তাহলে দেখো যার মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকবে সে কি করবে, নেগেটিভ চার্জ যার থাকবে সে ব্যাক ডোনেশন বেশি করবে, ব্যাক ডোনেশন, তাই না? ব্যাক ডোনেশন করলে কি হবে, সিওর, এই যে সিও কার্বনাইল গ্রুপে অ্যান্টিবন্ডিং এ কি আসবে, অ্যান্টিবন্ডিং অরবিটালে ওই ইলেকট্রনটা চলে আসবে, সেক্ষেত্রে কি হবে, বন্ড অর্ডার ডিক্রিজ করবে, বন্ড অর্ডার ডিক্রিজ করবে। এবার বন্ড অর্ডার ডিক্রিজ করা মানে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কি করবে, ডিক্রিজ করবে, কারণ বন্ড অর্ডার বেশি হওয়া মানে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও ইনক্রিজ করে। তাহলে যার নেগেটিভ চার্জ আছে, যার নেগেটিভ চার্জ আছে সে তার ক্ষেত্রে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম হবে, তাই তো, সবচেয়ে কম হবে। আর যার পজিটিভ চার্জ তার ক্ষেত্রে আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার্বনাইল গ্রুপের সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে, ইন দ্য প্রেজেন্স অফ Ag plus catalyst the reactivity order of the following alkyl bromide in the SN1 reaction mechanism is। আচ্ছা, SN1 রিয়াকশনে আমরা জানি এখানে কার্বোক্যাটায়ন ফর্ম করে, কার্বোক্যাটায়ন ফর্ম করে, এবং এটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপর অ্যাকচুয়ালি রেটটা ডিপেন্ড করে। ওকে, তার মানে এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে,
এই যে কার্বোক্যাটায়ন ফর্ম করলো, এটা কি হবে? স্টেবিল হবে। ঠিক আছে, এটা স্টেবিল হবে সবচেয়ে বেশি। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার সবচেয়ে বেশি এর হবে, তারপর হবে এটার 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান 2। ঠিক আছে, এই সিরিয়ালি হবে। চলো নেক্সট, দ্য স্ট্যাগার্ড ফর্ম অফ আয়রন সাইক্লোপেন্টাডাইনাইল। এই যে দেখো ফেরোসিন, এটাকে আমরা কি বলে জানি? ফেরোসিন। স্ট্যাগার্ড ফর্ম বলতে এইরকম দেখতে হয়, স্ট্যাগার্ড ফর্ম। ঠিক আছে, তো এটা কোন ফেজে থাকে? এটা জেনারেলি ক্রিস্টালাইন স্টেটে থাকে। ঠিক আছে, মানে সলিড স্টেট। এই যে স্ট্যাগার্ড ফর্মটা, এটা সলিড স্টেটে থাকে, এবং এক্লিপস ফর্ম গ্যাস ফেজে থাকে। এক্লিপস ফর্ম, ঠিক আছে, এক্লিপস ফর্ম কোথায় থাকে? গ্যাস ফেজে। ওকে, চলো, বোঝা যাচ্ছে তো? দেখে নাও। চলো নেক্সট। আচ্ছা, আর বাকি তোমার 10টা কোয়েশ্চেন আছে। আমি একটু বলে দিই, আমাদের একটা মক টেস্টের সিরিজ চলছে। মক টেস্ট এখন এক্সামের আগে তোমরা এই মক টেস্টটাতে জয়েন করতে পারো। এখানে ফুল মক টেস্ট এবং টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে, তার সাথে লাইভ সলিউশন ক্লাস পাবে। ঠিক আছে, লাইভ সলিউশন ক্লাস পাবে, মানে তোমরা মক টেস্টও দিচ্ছ, তার সাথে এগুলো যারা মক টেস্ট গুলো হয়তো কোনো কারণে দিতে পারছো না, বা এখনো মনে হচ্ছে পড়া ঠিক হয়নি, মক টেস্ট পরে দেবো, তারা এগুলোর সলিউশন পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসে। তারা কিন্তু এই কোশ্চেন অ্যান্সার ফর্মেও, তার মানে প্র্যাকটিস সেট হিসেবেও এগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং তোমরা এটাতে জয়েন করতে পারো। কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে, ওটা কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করলেই ওখানে প্রাইস গুলো দেখতে পাবে। ঠিক আছে, মক টেস্ট এখন মাত্র 300 রুপিস চলছে, 1 ইয়ার এখানে থাকবে তোমার ভ্যালিডিটি। ঠিক আছে, চলো নেক্সট। Calculate the pH of 0.01 molar Na2HPO4 solution. দেখো কি হবে, এখানে PK1, PK2, PK3 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে যে আয়নটা আছে দেখো HPO4 2 মাইনাস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক নেচার। ঠিক আছে, এটার অ্যাম্ফোটেরিক নেচার। তো এটা তার মানে অ্যাম্ফোটেরিক মানে এটা কি করে? H+ ডোনেট করতে পারবে, আবার H+ এটা অ্যাকসেপ্টও করতে পারবে। ঠিক আছে, H+ কি করবে? ডোনেট করতে পারবে, আবার H+ অ্যাকসেপ্টও করতে পারবে। ঠিক আছে, ভালো করে শোনো, অ্যাকসেপ্টও করতে পারবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি দেওয়া আছে আমাদের? PK1 যেটা দেওয়া আছে, PK2 দেওয়া আছে। ঠিক আছে, PK2টা রিপ্রেজেন্ট করছে বেসিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার। ওকে, আর PK3 এটা হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক। তো পিএইচ আমরা কিভাবে ক্যালকুলেশন করব? এদের অ্যাভারেজটা। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 7.2 প্লাস 12.3 বাই 2। এখানে আমরা পাচ্ছি 9.5, 19.5 বাই 2 হয়ে যাচ্ছে 9.75। অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। রেডক্স এর কোয়েশ্চেন, খুবই ইজি একটা কোয়েশ্চেন। দেখো কি বলা আছে, দ্য E0 ভ্যালুস ফর Zn প্লাস Zn অ্যান্ড Ag প্লাস Ag হাফ সেলার। E0 ভ্যালু গুলো দেওয়া আছে। E0 হাফ সেলের, এবারে সেলের E0 ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। দেখো E0 সেল মানে আমরা যেটা জানি, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, E0 অ্যানোড। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে ভালো করে দেখো, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু অফ Ag প্লাস Ag গ্রেটার দ্যান E0 Zn2 প্লাস Zn, মানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু Ag2 প্লাস Ag কাপেলের বেশি, বেশি। ঠিক আছে, তার মানে এটা কি? বেশি হওয়ার জন্য এর কি রিডিউসিং পাওয়ার কম, এটা কি হবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। যার ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি, তার রিডিউসিং পাওয়ার কম। ঠিক আছে, তো
তাহলে E0 ক্যাথোড এখানে আমরা বসিয়ে দেবো 0.799 মাইনাস মাইনাস এখানে ভ্যালুটা আছে 0.763 0.763। ঠিক আছে, তাহলে যোগ করলে এখানে পেয়ে যাচ্ছি 1.562 1.562। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। Point out the correct bond angle sequence for following species CH3 minus CH4 CH3 plus। দেখো বন্ড অ্যাঙ্গেল কি কি আছে। CH4 CH4 তোমরা জানো সবাই sp3। ঠিক আছে, টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয় টেট্রাহেড্রালে CH4, এখানে বন্ড অ্যাঙ্গেল 109। ঠিক আছে, 28 মিনিট। এবার আসি এর পরেরটাতে CH3 মাইনাস। CH3 মাইনাস হলে দেখো এখানে কি হবে, দেখো CH3 মাইনাস মানে আরেকটা ইলেকট্রন এখানে আসবে এবং হাইড্রোজেন এগুলোতে কি করবে, ইলেকট্রন দিয়ে হাইব্রিডাইজেশন করবে এবং এখানে একটা লোন পেয়ার থাকবে। তাহলে এখানেও আমরা টেট্রাহেড্রাল স্ট্রাকচার পাবো, বাট এখানে আমরা কি পাচ্ছি, লোন পেয়ার পাচ্ছি। এবং অ্যাকর্ডিং টু ভিএসি পেয়ার রুল, এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন অনেক বেশি হবে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে এখানে আগেই আমরা পেয়ে গেলাম যে CH3 মাইনাস এতে বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে। তার মানে CH4 এর বন্ড অ্যাঙ্গেল CH3 মাইনাসের চেয়ে বেশি হবে। এরপর আসছে CH3 প্লাস। CH3 প্লাস CH3 প্লাসের ক্ষেত্রে কি হবে, CH3 প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন চলে যাবে। ঠিক আছে, 2p প্লাস মানে 2p-তে একটা ইলেকট্রন থাকবে। আর এইখান থেকে কি হবে, আনপেয়ারিং হয়ে এখানে আরেকটা ইলেকট্রন আসবে, কারণ তিনটে হাইড্রোজেন আছে। তাহলে এইগুলোতে কি করবে, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড ফর্ম করছে। তাহলে এটা হয়ে যাচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে কার্বন এখানে স্ট্রাকচারটা হয়ে যাবে প্ল্যানার স্ট্রাকচার। ঠিক আছে, এটা একটা প্ল্যানার স্ট্রাকচার। তাহলে এখানে এই অ্যাঙ্গেল গুলো কত হবে, 120 ডিগ্রি মতো হবে। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি CH3 প্লাসের। তাহলে দেখো অপশন এটা হয়ে যাচ্ছে কারেক্ট। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর nth অর্ডার রিয়াকশন। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর nth অর্ডার রিয়াকশন। দেখো এটা কিভাবে করব, রেট কনস্ট্যান্টের ইউনিট। ঠিক আছে, nth অর্ডার। দেখো Na টু প্রোডাক্ট, nth অর্ডার বলেছে। ঠিক আছে, প্রোডাক্ট ফর্ম করছে। তাহলে dx dt ইকুয়াল টু হবে k ইন্টু a মাইনাস x এর হোল n। তাই তো, a মাইনাস x এর হোল n। t সময় পরে যদি x অ্যামাউন্ট রিয়াক্ট করে যায়, তাহলে এর অ্যামাউন্ট যদি a হয়, তাহলে a মাইনাস x এর হোল n। অর k ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি dx dt a মাইনাস x এর হোল n। দেখো তাহলে এখানে এবার ইউনিট আমি ইজিলি এখানে ক্যালকুলেশন করে নিতে পারবো। দেখো dx মানে এটা অ্যামাউন্টটা মোলস পার লিটার, মানে মোলস পার লিটার। dt মানে সময়, সময় দিলাম। আবার এখানে a মাইনাস x এর হোল n মানে মোল টু দি পাওয়ার n, লিটার টু দি পাওয়ার, এখানে n হলো, আর এখানেও লিটার টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে লিটার। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা পেয়ে যাব, এবার এটা উপরে তুলবো। তাহলে মোল 1 মাইনাস n হবে, লিটার n মাইনাস 1 হয়ে যাচ্ছে, আর সেকেন্ড ইনভার্স। দেখো তো ম্যাচ করলো কিনা, মোল 1 মাইনাস n মাইনাস n, অপশন এ যাচ্ছে নাকি, লিটার n মাইনাস 1। হ্যাঁ, অপশন এ।
ঠিক আছে, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, বোঝা গেছে? যদি না বুঝতে পারো আমি আবারও বলছি, তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। নাম্বারটা আমি আগে বলে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি, 7001930001 5। তোমরা কোর্সের ব্যাপারে যদি কিছু জানতে চাও, আমাদের যে সমস্ত কোর্সেস চলছে টিচার রিক্রুটমেন্ট এক্সামকে কেন্দ্র করে, শুধু তো এসএলএসটি হচ্ছে তা নয়, এসএলএসটির পরে আরো অনেক টিচার রিক্রুটমেন্ট এক্সাম আছে। তো আমাদের কোর্স পরপর চলতে থাকবে, নিউ লঞ্চও হবে। রানিং কোর্স যেগুলো চলছে ওগুলোও চলতে থাকবে। তোমরা চাইলে কেউ জয়েন করতে পারো রানিং কোর্সগুলোতে, রেকর্ডেড সব পেয়ে যাবে। সেক্ষেত্রে এখানে ফিস অনেকটা কমে পাবে, যেহেতু এখানে সব রেকর্ডেড ক্লাস থাকছে। ঠিক আছে, তো এগুলো জানার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফিসের ব্যাপারে বা ডিটেলস এভরিথিং এর জন্য। ওকে, চলো এখানে দেখো, T2G IGM M+2। ওকে, ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন হচ্ছে, ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন এক্ষেত্রে কি হবে? দেখো, ডিডি ট্রানজিশন ল্যাপড ফরবিডেন হয়। তার কারণ হচ্ছে, এখানে তোমার সেম অরবিটালের যে ট্রানজিশনটা হয়, তোমার অরবিটালে যে ট্রানজিশনটা হয়, সেটা কি হচ্ছে, সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের। অক্টাহেড্রাল মানে কি, সেন্ট্রোসিমেট্রিক হয়। ঠিক আছে, সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের জন্য হয়, স্ট্রাকচারের জন্য। তো এটা কি হয়, ল্যাপড ফরবিডেন। ল্যাপড ফরবিডেন একদম ডিটেলস এখানে একদম বলছি না, কারণ অনেক সময় লাগবে। ঠিক আছে, ল্যাপড ফরবিডেন তোমার এটা হয়। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ল্যাপড ফরবিডেন ট্রানজিশন। ঠিক আছে, এখানে অনেক কিছু জিনিস অ্যাসোসিয়েটেড আছে, মানে বোঝালে অনেক কিছু বলতে হবে। যেমন এর সাথেই তোমার ভাইব্রনিক কাপলিং, চার্জ ট্রান্সফার ট্রানজিশন। ঠিক আছে, এই ব্যাপারগুলো ওগুলো এখন আপাতত বলছি না, এটা জেনে রাখো। ওকে, চলো নেক্সট। The preferred structure of CuCl4 2 minus, CuCl4 2 minus। আচ্ছা, এই কোয়েশ্চেনটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা ভুল আছে, CuCl4 হবে না এখানে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অনুযায়ী অ্যান্সার করি, অসুবিধে নেই। CuCl4 2 মাইনাস, দেখো এটা তো আমরা জানি টেট্রাহেড্রাল স্ট্রাকচারই হবে। ঠিক আছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচারই হয়, বাট এখানে আমি আর বলছি না ডিটেলসে টেট্রাহেড্রাল কেন হলো, এটা তো তোমরা জানোই। এখানে যেটা বলার কথা, এটা হচ্ছে D9 সিস্টেম। তো ডি অরবিটাল, এখানে ইজি অরবিটালটা কি হচ্ছে, আনসিমেট্রিক্যালি ফিল্ড। T2G6 ইজি, সরি, D9 সিস্টেম। ঠিক আছে, তিনটে থাকছে। তো এখানে যেটা হচ্ছে, জন টেলর ডিস্টরশনের জন্য, জন টেলর ডিস্টরশন হচ্ছে, তার কারণ কি, D9 সিস্টেমের জন্য জন টেলর ডিস্টরশন হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কি হয়, ডিস্টরশন হয়, ডিস্টর্ট ফ্রম রেগুলার টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ টু ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার। ঠিক আছে, ডিস্টর্ট হচ্ছে এখানে। ওকে, তো এখানে দেখো যেটা অ্যান্সার হবে, টেট্রাহেড্রালও হবে। আমি জানি না এই অ্যান্সারটা কি নেওয়া মানে কে কিভাবে নেবে, তবে রিসেন্ট যে স্টাডি, রিসেন্ট রিসার্চ ওয়ার্ক বলছে যে ফ্ল্যাটেন টেট্রাহেড্রাল স্ট্রাকচারই এটার হয়। তো আমি বলবো অপশন ডি হবে, বাট এক্সামে কি অপশন নেবে বা কোন অ্যান্সারটা নেবে সেটা আমার সত্যিই জানা নেই। তো সেটা তোমরা বুঝে অ্যান্সার দেবে যদি এই কোয়েশ্চেন আসে। আচ্ছা, এরপর নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য পিএইচ অফ এ বাফার সলিউশন containing 0.25 m acetic acid and 0.5 m sodium acetic। আচ্ছা দেখো, এই যে কোশ্চেনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাসিড বাফার, তাই তো, বাফার সলিউশন অ্যাসিডের, অ্যাসিডের বাফার সলিউশন। ঠিক আছে, তাহলে পিএইচ কি হবে, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ কনসেন্ট্রেশন অফ তোমার সল্ট, সল্ট। ঠিক আছে, সল্ট মানে এখানে সোডিয়াম অ্যাসিটেটের, তো আচ্ছা আমি এখানে সোডিয়াম অ্যাসিটেটের এটাকে এ লিখছি, এ মাইনাস, পুরোটা বড় লিখছি না, আর অ্যাসিডটাকে লিখছি এইচ এ।
ঠিক আছে, এই যে দেখো, তাহলে নেক্সট পিকে ভ্যালু দেওয়া আছে 4.74 প্লাস লগ, এটা আছে 0.5 m, ওকে, ডিভাইড বাই 0.25, 0.25, তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি 4.74 প্লাস লগ 2, log 2 equal to 4.75 plus 0.301, 5.041, ঠিক আছে, 5 log 2 এর ভ্যালু 0.301, ঠিক আছে, log 2 এর ভ্যালু 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 4, 4 কে 5, ওকে, তাহলে অপশন সি পাচ্ছি অ্যান্সার। চলো, the correct order of solubility of AgX in an aqueous solution is, কারেক্ট অর্ডার, সলিউবিলিটির কারেক্ট অর্ডার কি হবে? দেখো, এখানে বেশি কথা আমি বলবো না, বোঝালে অনেক কিছু বলার আছে, ল্যাটিস এনার্জি, সলভেশন এনার্জি, ঠিক আছে, অনেক কিছু বলার আছে। তো সেক্ষেত্রে সবকিছু এক্সপ্লেন করতে গেলে এই 30টা কোশ্চেন মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। তো তোমাদের এত দেখারও এখন সময় নেই, সামনে এক্সাম। আমি খুব শর্টে একটু বলার চেষ্টা করছি। দেখো, আয়নিক পোটেনশিয়াল বলে, আয়নিক পোটেনশিয়াল মানে চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবে, এই যে আইপি যখন বেশি হয় তখন সলিউবিলিটি কিন্তু বাড়বে, সলিউবিলিটি বাড়বে। তো সেক্ষেত্রে এখানে যদি দেখো, আমাদের ক্যাটায়ন কিন্তু সেম, সিলভার প্রত্যেকটাতে। এবার অ্যানায়ন যেটা আছে এর মধ্যে ফ্লোরিন সবচেয়ে ছোট, ঠিক আছে, ফ্লোরিন সবচেয়ে ছোট, ফ্লোরিন মাইনাস, তারপর ব্রোমিন মাইনাস, তারপর ক্লোরিন মাইনাস, তারপর আয়োডিন মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, চার্জ যত বেশি হবে, রেডিয়াস যত ছোট হবে, তত আয়নিক পোটেনশিয়াল কি হবে, বাড়বে। তাহলে এক্ষেত্রে এজিএফ এর ক্ষেত্রে আমরা দেখব যে আয়নিক পোটেনশিয়াল হাই, এই সবগুলোর মধ্যে আয়নিক পোটেনশিয়াল হাই। তো তাহলে কি হবে, এজিএফ এর সবচেয়ে বেশি হবে, তারপর এজিবিআর, তারপর এজিসিএল, তারপর এজিআই, তাই তো। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ইন আ প্রসেস অফ, in a process 700 joule of heat is absorbed, ঠিক আছে, হিট কত অ্যাবজর্ব হচ্ছে, Q equal to 701 and by the system, and 394 joule of work is done by the system, W equal to 394 joule। তাহলে আমরা according to first law thermodynamics এর জানি, change in internal energy equal to Q plus W। তাহলে এখানে পেয়ে যাব, জাস্ট যোগ করতে হবে, ভীষণ সোজা কোশ্চেন, ঠিক আছে, অ্যান্ড হয়ে যাচ্ছে 1095 জুল, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমি শেষ করলাম। নেক্সট 30টা কোয়েশ্চেন আবার আনবো। এই 30টা কোয়েশ্চেন যা যা আমি এখানে করালাম এর ডিটেলস থিওরি কিন্তু আমাদের তোমার ক্যাটালিস্ট অ্যান্ড দুটো যে আমাদের কোর্স আছে, ক্যাটালিস্ট অ্যান্ড কেমিস্ট্রি এক্সিলেন্স, একদম ডিটেলস এ টু জেড সমস্ত থিওরি এখানে কিন্তু পড়ানো হয়েছে এবং এখনো চলছে, ঠিক আছে। এখন স্পেক্টার পার্টটা এখন চলছে, স্পেক্টার পার্টটা বাকি ছিল, বাকি অল ওভার সিলেবাস পুরোই কমপ্লিট। তো তোমরা যদি কেউ চাও, শুধু এই WBSLST র জন্য আমি বলছি না, আপকামিং যে সমস্ত টিচার রিক্রুটমেন্ট এক্সামের আছে তার জন্য তোমরা কিন্তু এতে জয়েন করতে পারো। কোর্স কমপ্লিট হয়ে গেলেও তারপরেও এখানে মাঝে মধ্যে প্র্যাকটিস শিট এবং ইম্পর্টেন্ট সব, মানে যে সমস্ত কোয়েশ্চেন কিছু পাবো বা ইম্পর্টেন্ট কোনো টপিক, সেগুলো মাঝে মধ্যেই ডিসকাস করে দেওয়া হবে। এবং এই কোর্সগুলোর ভ্যালিডিটি 2 ইয়ার্স, 2 ইয়ার্স ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। 2 ইয়ার্স ধরে তোমরা ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে এবং সমস্ত পিডিএফ, সেটা নোটস হোক বা ক্লাস নোটস হোক, সব তোমরা ডাউনলোড করতে পারবে, করে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। ক্লাস নোট সমস্ত কিছু অ্যাপে দেওয়া হয়, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকবে। তোমরা চাইলে জয়েন করতে পারো এবং এখন তোমাদের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, মক দেওয়া, তোমরা মক টেস্টে জয়েন করতে পারো। মক টেস্ট না অনলি 300 রুপিস,
মক টেস্ট দিলে বুঝতে পারবে যে মক টেস্টের কোয়েশ্চেনের কোয়ালিটি কতটা ভালো, এবং প্রত্যেকটা ধরে ধরে লাইভ ক্লাসে সলিউশন করিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক, অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করো। আমি নেক্সট 30টা কোয়েশ্চেন আবার 1-2 দিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখানেই অফ করলাম।